শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। রাজনৈতিক টানাপোড়েন, গণতন্ত্রহীনতা, অপশাসন সহ রাষ্ট্রের নানাবিধ সমস্যা ও সংকট থাকার পরও স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হয়েছে। আমাদের চিকিৎসকরা হার্ট, ফুসফুস, কিডনি প্রতিস্থাপন করছেন, জোড়া লাগানো মাথা আলাদা করছেন তারা। এগুলো ভালো খবর, স্বস্তিদায়ক খবর। চিকিৎসা ব্যবস্থার এই উন্নতি, বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা ও অবদানের খবরে গর্বে আমাদের বুক ভরে ওঠে। বেড়ে যায় চিকিৎসকদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আস্থা। একদিকে জটিল নানা রোগের চিকিৎসা করে চিকিৎসকরা যখন মানুষকে আনন্দে ভাসিয়ে রাখছেন, স্বস্তি দিচ্ছেন, সেই সময়ে যখন গণমাধ্যমে প্রচার হয় হাসপাতাল ও চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর খবর, জানা যায় খতনা কিংবা প্রসব করানোর মতো রোগীর মৃত্যুর কথা, তখন বিষাদে মন ভরে যায় আর এক ধরনের অনাস্থার তৈরি হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় অবহেলা ও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার হারুন আল রশিদ। আসসালামু আলাইকুম। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, সদস্য স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মেডিকেল উইং, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। বর্তমানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDCর নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা 1,30,104 জন, দন্ত চিকিৎসক প্রায় 13,000 এবং চিকিৎসা সহকারী প্রায় 28,000 জন। প্রতি বছর প্রায় 11,500 নতুন চিকিৎসক যুক্ত হচ্ছেন তাদের সাথে। নানা সমস্যা, নানা সীমাবদ্ধতা এবং সংকট থাকলেও এই বিপুল সংখ্যক চিকিৎসকদের প্রদত্ত সেবার মান নিয়ে আমাদের দেশের মানুষের বড় আকারে কোনো অভিযোগ নেই। যথাযথ চিকিৎসা সেবা পাওয়ার পরও স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়ি আমরা। সেখানে অবহেলা এবং যেখানে ভুল চিকিৎসার জন্য যখন অভিযোগ হয়, সেটা আসলে ভীষণ দুঃখজনক আমাদের সকলের জন্য। আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনার গ্রাউন্ডটি যাতে আমরা প্রস্তুত করতে পারি। ভুল চিকিৎসা আমরা আসলে কাকে বলি? ভুল চিকিৎসা আসলে ইটস এ ভেরি ব্রড একটা টার্ম। তো যদি শাব্দিক অর্থে বলি আমরা, ভুল চিকিৎসা হলো যে নর্মাল যে প্রোটোকল চিকিৎসার, সেই প্রোটোকলের বাইরে যে যখন কোনো চিকিৎসার দ্বারা অথবা চিকিৎসকের দ্বারা আপনার রোগী ক্ষতিগ্রস্ত হয় অথবা তার অঙ্গহানি হয় এবং সে এবং তার পরিবার যখন এই ক্ষতির শিকার হয়, সেটাকে ভুল চিকিৎসা বলা হয়। এক্ষেত্রে কি স্যার, আমরা যে ধরেন সুন্নতে খতনার সময় যদি অসাবধানতায় কোনো একটা আমরা শিশুর মৃত্যুর খবরও শুনেছি, সেটাকেও তো আমরা ভুল চিকিৎসা বলবো? অবশ্যই অবশ্যই। স্যার, অবহেলার মাধ্যমে যদি কোনো এক ধরনের একটা রোগীর ক্ষতি হয়ে যায়, সেটাকে কি ভুল চিকিৎসা বলা যাবে? ভুল চিকিৎসার মধ্যে সেটাও একটা পার্ট অফ আপনার রং ট্রিটমেন্ট। ওকে স্যার, প্রায় 2000 বছর আগে যখন মানে খতনার সিস্টেম আসে, তখন হাজম বলে, তাদের হাতেও যখন শিশুর খতনা হতো তখন আসলে মৃত্যুর অভিযোগ পাওয়া যেত না। এটা কি এই জন্য যে তখন আসলে মানুষ বুঝতো না আর এখন বোঝে, এরকম কিছু? না, নট এট অল। মানে আগে যে খতনার যে প্রসিডিউরটা ছিল, আমরা বাংলায় যেটা বলি মুসলমানি, সেটা আপনার নর্মালি যে প্রসিডিউরে হতো, সেইখানে অ্যানেস্থেশিয়ার কোনো পার্ট ছিল না। সেখানে উইদাউট অ্যানেস্থেশিয়া বাচ্চাটাকে জোর করে ধরে রাখা হতো এবং আপনার হাজাম খুব ধারালো কোনো জিনিস দিয়ে খুব শার্পলি এবং খুব তাড়াতাড়ি জিনিসটাকে কেন দেয়া হয়? এখন আপনার এই জিনিসটা বিকজ কমফোর্ট অফ দি পেশেন্ট। আমি একটা বাচ্চাকে জোর করে ধরে সেই আপনার আদিম কায়দায় আমি একটা অপারেশন করব, এটা তো যে অ্যাফ্লুয়েন্ট অথবা যে আপনার এটা অ্যাভয়েড করতে পারে, সে তো আপনার এটা চাবেই যে তার বাচ্চাটা বিনা ব্যথায় অপারেশনটা হোক। একজন ডাক্তার কি বুঝবেন না স্যার এটার জন্য কি ফুল অ্যানেস্থেশিয়ার দরকার আছে কি? জি, আমাদের দেশে অ্যানেস্থেশিয়ার বিভিন্ন ধরনের আছে। যখন বাচ্চাটা যখন ছোট হয় তখন তাকে কিন্তু লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা যায় না, বিকজ হি ডাজন্ট অ্যাকসেপ্ট ইট, সে চিল্লাচিল্লি করে। আর একটু বয়স যদি বেশি হয় বাচ্চা, ধরেন 10, 9 ইত্যাদি, তাকে বুঝায় শোনায় কিন্তু লোকাল দিয়ে করা যায়। তো এখন আমি ধরেন ব্যক্তিগতভাবে আই এম অ্যান অ্যানেস্থেশিওলজিস্ট। হ্যাঁ,
যার জন্য আমি এটা একটু একটু বেশি করে বলতে চাই জি, জি, sure. যে আমার কাছে যখন আমার আত্মীয় স্বজন কখন মুসলমানি করার জন্য আসে আমি অ্যাডভাইস করি যে কোনো প্রবলেম যদি না থাকে বাচ্চাটাকে একটু বড় হইতে দাও, লেট ইট বি 9 ইয়ার্স 10 ইয়ার্স 11 ইয়ার্স, তাহলে হবে কি ওর অ্যানেস্থেশিয়া দেওয়াটাও সেফ হবে আর অ্যানেস্থেশিয়া ছাড়া লোকাল দিয়েও এই জিনিসটা করা যাবে। কিন্তু একজন ডাক্তার তো জানার কথা তাই না স্যার যে অ্যানেস্থেশিয়া দিলে আসলে এটা মৃত্যুর দিকে পর্যন্ত যেতে পারে? না, অ্যানেস্থেশিয়া দিলে মৃত্যুর দিকে যেতে পারে না। যদি কোনো কারণে আপনার অ্যানেস্থেশিয়ার ফল্ট অথবা ইদানিংকালে যে বাচ্চাগুলি আপনার মারা গিয়েছে আপনার সার্কাম করতে গিয়ে মানে সার্কামসিশন করতে গিয়ে সেইখানে অ্যানেস্থেটিস্ট এবং ডাক্তার যারা ছিল ফল্টটা ছিল, কিন্তু আমরা পরে যেটা জানতে পেরেছি যে ঔষধটা ব্যবহার হতো হ্যালোথেন, দ্যাট ওয়াজ এ ফল্টি আপনার কি বলবো আমি ড্রাগ। ওই ড্রাগটা যখনই বাচ্চাদের উপরে ব্যবহার করা হয়েছে দ্যাট হ্যাজ কজ দি ডেথ অফ দি চাইল্ড। ও মাই গড, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। এবং এখন কিন্তু ওই মৃত্যুগুলির পরে আপনি জানেন বোধহয় যে বাংলাদেশে হ্যালোথেন অলরেডি অবসোলেট করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, বাজারে এখন হ্যালোথেন আর নাই। আচ্ছা ইয়ামিন, আপনার কাছে আসার আগে চলুন আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় যে ভুল এবং চিকিৎসকের অবহেলায় মৃত্যুর সংবাদ রয়েছে সেগুলোর কিছু দেখে আসি দর্শকদের সাথে নিয়ে। 14 ফেব্রুয়ারি একজন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞের ভুল চিকিৎসার ফেব্রুয়ারি ঢাকায় রাজীব আহমেদ নামে একজন প্রকৌশলীর মৃত্যু। 20 ফেব্রুয়ারি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে খতনা করাতে গিয়ে 10 বছরের শিশু তাহমিন আইহামের মৃত্যু। এ ঘটনায় হাসপাতালের 2 চিকিৎসক গ্রেপ্তার। রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে অবহেলায় 11 জুন নবজাতক এবং 18 জুন মা মাহবুবা রহমান আখির মৃত্যুর অভিযোগে হাসপাতালের 2 নারী চিকিৎসক গ্রেপ্তার। 14 জুন চিকিৎসকের অবহেলায় বগুড়ার এক প্রাইভেট ক্লিনিকে জাহানারা বেগম নামে এক নারীর মৃত্যু। 26 আগস্ট ভোলায় চিকিৎসকের অবহেলায় জন্ডিসে আক্রান্ত 14 দিনের শিশু আয়েশার মৃত্যু। 1 সেপ্টেম্বর চিকিৎসার অবহেলায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের হট্টগোল। 13 অক্টোবর গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় ইসমত আরা 34 বছর বয়সী নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু। 2 নভেম্বর রাজবাড়ীতে চিকিৎসক ও ক্লিনিক সংশ্লিষ্টদের অবহেলায় সোনিয়া 23 বছর বয়সী নামে এক সিজারিয়ান রোগীর মৃত্যু। ইয়ামিন, আপনার কাছে শুনতে চাই আসলে চিকিৎসা ভুল হয়েছে কিনা এটা নির্ণয় করার দায় আসলে কোন কর্তৃপক্ষের? আপনি যতগুলো খবর এখন আমাদেরকে শোনাইলেন সেটার আমরা যদি দুইটা কম্পারিজন করি, আমাদের বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 18 কোটি, আপনি কয়টা খবর নিউজ পড়ে শোনাইলেন? 5টা, একদমই কম। তাহলে এই রেশিওটা কিন্তু অনেক বেশি কম। তারপর মৃত্যু কখনো কাম্য না। সো অবহেলা এবং ভুল চিকিৎসার যে আসলে নির্ণয়ের যে দায়িত্বটা সেটা পুরোটাই হচ্ছে বিএমডিসির উপর। হ্যাঁ, সো আমরা চাইলেই কোনো কিছুকে ভুল চিকিৎসা বলতে পারি না, বিকজ আমি রেজিস্টার্ড ডক্টর না। একটা চিকিৎসা ভুল কি সঠিক সেটা বোঝার জন্য আগে আমাকে সেই বিদ্যার উপর পর্যাপ্ত আমার নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, সো দেখা যায় যে আসলে বাংলাদেশের প্রেক্ষিতে একটু এদিক ওদিক হলেই যে পান থেকে চুন কষলে আমরা ডক্টরের উপর খুব চড়াও হই যে ভুল চিকিৎসা দিছে। ইভেন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের সাংবাদিকরা যখন টাইটেল দেয় তখনও মানে ব্যাপারটা এরকম হচ্ছে ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু, অথচ ব্যাপারটা এমনও না যে অভিযোগ আসছে সেটাও বলে না, একদম সরাসরি বলে ভুল চিকিৎসা। আপনি একটা জিনিস চিন্তা করেন যে একজন সাংবাদিক সে কিভাবে বুঝবে যে এটা ভুল চিকিৎসা। সো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আসলে। সো সেই জায়গা থেকে বিএমডিসি যদি ভুল চিকিৎসার যে অভিযোগগুলো আসে সেগুলো যদি আরেকটু পর্যাপ্ত খুব যথাযথভাবে তারা তদন্ত করে। এখানে একটু প্রশ্ন করতে চাই, আপনার এই জ্ঞানে এটা আছে কিনা যে বিএমডিসি কি সম্প্রতি কোনো কেস নিয়ে এরকম বিবৃতি দিয়েছে যে এটা ভুল চিকিৎসা হয়েছে বা হয়নি, কোনো অভিযোগ নিয়ে কি তারা কথা বলেছেন এরকম? এখানে একটা বিষয় খুব ইন্টারেস্টিং যে এখন পর্যন্ত বিএমডিসি প্রায় 147টা মনে হয় ভুল অভিযোগের ইয়ে আছে, তার মধ্যে তারা 71টা নিষ্পত্তি করেছে। আচ্ছা, আমার কাছে যে জিনিসটা খুবই অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে যে 71টা যে তারা নিষ্পত্তি করেছে সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো মিডিয়ায় খুব ফলাওভাবে প্রচার করা হয় নাই। ফলশ্রুতি দেখা যাচ্ছে আসলেই যে বিএমডিসি কাজ করতেছে এবং ভুল চিকিৎসার যে ব্যাপারে তারা খুবই কনসার্ন, তারা এটা নিয়ে কাজ করে, তারা এটা তদন্ত করে, যারা আসলেই এটার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শাস্তির আওতায় আনতেছে, সেই ব্যাপারটা কিন্তু আমি বলবো যে এই জায়গায় আসলে তারা নিষ্পত্তি করছে কিনা সেটা রেজাল্টটা কি আসছে সেটা মিডিয়ায় জানানো উচিত। তাহলে ডক্টররা কত আসলে
পার্সেন্টেজ এখন পর্যন্ত যদি ওরা নিষ্পত্তি করছে প্রায় 71টা মতো, 147 এর মধ্যে 71টা তারা নিষ্পত্তি করছে, কিন্তু ভালোই 50%। হ্যাঁ 50% হয়েছে, বাট সেটা কিন্তু প্রচারিত হয় নাই। সো এটা সবচেয়ে বড় বিষয়। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি একজন ডাক্তার হিসেবে আপনার কাছে আসতে চাচ্ছি, আমরা বিশ্বাস করি যে আসলে কোনো ডাক্তার ইচ্ছা করে কোনো রোগীকে মেরে ফেলতে চাইবেন না নিশ্চয়ই। সো আপনার কি মনে হয় আসলে যে একজন ডাক্তার তিনি তো শিক্ষা গ্রহণ করেন, তিনি সার্টিফাইড হন, তারপরে তো তিনি একজন মেডিকেলে আসেন, কেন আসলে একজন ডাক্তারের হাতে মানুষ মরে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন কারণে? আপনার যে ঘটনাগুলি আপনি এখানে দেখালেন, প্রায় 8-10টা ঘটনা, এখানে যেগুলি আপনার বাচ্চা হতে গিয়ে সিজারিন করতে গিয়ে, তারপরে আপনার ইয়াং একটা মেয়ে দেখলাম যে 29 বছর না 23 বছর মারা গিয়েছে, এই কেসগুলিকে বলা হচ্ছে যে চিকিৎসকের অবহেলায় মারা গিয়েছে। কিন্তু আমরা যদি ইফ ইউ গো ডিপ ইনটু ইট, আমি অ্যাজ অ্যান অ্যানেস্থেসিওলজিস্ট, অ্যাজ এ ফিজিশিয়ান, আমরা তো উই ফেস দিস প্রবলেমস এভরি ডে অলমোস্ট। একটা মা 23 বছর বয়স যার, সে অবহেলায় মারা যাবে, ইফ সামওয়ান ওয়ান্টস টু কিল হিম ইভেন, তাকে মারতে পারবে না। খুব কঠিন একটা ইয়াং মানুষকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। সে যখন চিকিৎসার জন্য এসছে, তারপরে চিকিৎসা পাওয়ার পরে সে মারা গিয়েছে, তার মানে দেয়ার ওয়াজ ডেফিনিট সাম কজেস, যেই কজটার জন্য তাকে অনেক চেষ্টা করেও আপনার তাকে বাঁচানো যায় না। আমাদের দেশে যেটা প্রবলেম, আমাদের দেশে যারা প্রান্তিক আপনার চিকিৎসা নিতে আসে, তাদের চিকিৎসা সংক্রান্ত জ্ঞানটা কম, আর আমরা যারা চিকিৎসা দেই, আমাদের কমিউনিকেশন উইথ দ্য পেশেন্টস ইজ ভেরি লেস, যার কারণে এই খবরগুলি কিন্তু খবর হয়। যদি যেই রুগীটা মারা গিয়েছে, সে ডেফিনেটলি ওয়াজ এ ভেরি সিরিয়াস পেশেন্ট। সিজার করতে গেলে আপনারা জানেন যে অনেক ধরনের কমপ্লিকেশনস অ্যারাইজ করে, বিশেষ করে একটা মা যখন বাচ্চা প্রসব করে, তার যে ফুলটা থাকে জরায়ুর ভিতরে, সেই ফুলটা বের হওয়ার পরে রক্তক্ষরণ অনেক সময় বন্ধ হয় না। আমরা সেই রক্তক্ষরণ বন্ধ করার জন্য পুরো জরায়ুটা অপারেশন করে ফেলে দিতে হয় অনেক সময়। সেই জটিলতার সময় দেখা যায় যে 10 ব্যাগ, 12 ব্যাগ, 15 ব্যাগ, 20 ব্যাগ ব্লাড দেওয়ার পরেও রক্তক্ষরণ বন্ধ হয় না, এবং মা সেই রক্তক্ষরণ হতে হতে হাজার চেষ্টার পরেও মা মারা যায়। এই অবস্থায় রুগীর পার্টিকে যদি আগের থেকে আপনার কমিউনিকেট করা হতো যে ইয়োর পেশেন্ট ইজ সাচ, যদি এই পেশেন্টটাকে অপারেশন করা হয় এই কমপ্লিকেশন হইতে পারে এবং পেশেন্ট মে ডাই ইভেন, সেই জিনিসটা জানা থাকলে কিন্তু ওরা এই অবহেলার প্রশ্নটা উঠাতো না। অনেক সময় ইমার্জেন্সির কারণে অনেক সময় এটা বলা হয় না, কারণ পেশেন্ট এমন অবস্থায় আসে যে তাকে তাড়াতাড়ি করে জীবন বাঁচানোর জন্য ওটিতে নিয়ে যেতে হয়, এবং ওটিতে নেওয়ার পরে দেখা যায় যে দি কমপ্লিকেশন অ্যাজ সাচ, যে এটা বলার মতো আর সুযোগ নাই যে ব্লাড আনেন, এই আনেন, সেই আনেন ইত্যাদি। তো সব মিলে কমিউনিকেশনটা একটা ইম্পর্টেন্ট, এই জায়গায় আমাদের গ্যাপ আছে। আরেকটা হলো রুগীর কন্ডিশন এমন অবস্থায় আসে আমাদের দেশে যে দেখা যায় যে রুগীটা বাঁচানোর হাজার চেষ্টার পরেও মারা যায়, কিন্তু তখন পার্টি কিন্তু একটা ইয়াং মানুষ, একটা ইয়াং ছেলে অথবা মেয়ে মারা গেছে, দি ক্যানট অ্যাকসেপ্ট ইট, যে এটা নিশ্চয়ই ডাক্তারের অবহেলা ছিল, এটা বুঝতে পারে না, যার জন্য এই ধরনের খবরগুলি খবর হয়ে যায়। শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, আপনার কাছে আসতে চাচ্ছি, আমি যে খবরগুলো পড়লাম বা আমরা যে খবরগুলো পড়ি, এগুলো ছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে এই খবরগুলো কিন্তু বেসরকারি মেডিকেলগুলোর হয়ে থাকে। আপনার কি মনে হয় এটা কেন আসলে? ভুল চিকিৎসা মৃত্যু, সেটা সরকারি মেডিকেলও হইতে পারে, বেসরকারি মেডিকেলও হইতে পারে। সো মানে আমরা যে খবরের যে ওটা অনুযায়ী যদি চিন্তা করি, তাহলে যে পার্সেন্টেজটা বেসরকারি মেডিকেলে বেশি। সো আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আমরা যখন কোনো বেসরকারি মেডিকেলে দেখা যায় কি যে একদম ভুঁইপোড়া প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা হয়ে গেছে, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক সেন্টারগুলো, এবং দেখা যায় যে তারা বিভিন্ন ভুয়া ডাক্তার দিয়ে, কিংবা হচ্ছে কি তারা রেজিস্টার্ড না এমন
বা অনভিজ্ঞ ডাক্তার তারা কম বেতনে তাদেরকে রেখে রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকে। পাশাপাশি তারা যে রেজিস্ট্রি বা যে লাইসেন্সটা নেয় সেটাও কিন্তু অনেক সময় বিভিন্ন দুর্নীতি করে বা বিভিন্নভাবে থার্ড পার্টি থেকে অথবা হচ্ছে কি ক্ষমতা কাটিয়ে পর্যাপ্ত কোনো ইকুইপমেন্টস নাই বা পর্যাপ্ত ডক্টর নাই, অন্যান্য সেবা নাই। লাইসেন্স দেয়া বা তাদেরকে এই কাজ চালানোর যে ছাড়পত্র সেটা আসলে কারা দেয়? এটা বিএমডিসি না, এটা বিএমডিসি না। কারা দেয়? এটা দিস ইজ বিং গিভেন বাই দি ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। আচ্ছা, ডিজি, ডাইরেক্টর হেলথ, মানে এটা হলো কি বলে প্রশাসনিক পোস্ট। জি জি জি। আচ্ছা, সেখানে কি দুর্নীতি হয় স্যার? আপনি কি দেখেছেন? হেলথের ডিজি অফিসের দুর্নীতির একটা আখড়া মারাত্মক রকমের। স্যার, আপনার অভিজ্ঞতা কি বলে যে এরকম মানহীন ক্লিনিকগুলো চালানো হচ্ছে শুধুমাত্র অন্যদের টাকা খাইয়ে? Definitely, there are hundreds of thousands of clinics without permission, or permission has been given by bribing the people who is supposed to control it, or using their power. তাহলে তো স্যার এই মৃত্যুর সাথে শুধু ডাক্তার জড়িত না, যিনি আসলে ওই লাইসেন্সটা দিয়েছেন তিনিও জড়িত, তিনি এই মৃত্যুর জন্য দায়ী। চিকিৎসা অবহেলা তো, চিকিৎসক তো একটা পার্ট, ট্রিটমেন্টের একটা এবং সর্বশেষ পার্ট, এবং সর্বশেষ পার্ট and a very important part, কিন্তু সাথে কিন্তু আপনার সিস্টার, নার্স, ক্লিনিক, আয়া, বুয়া, আপনার ঔষধ, আপনার ইনস্ট্রুমেন্টস, লট অফ থিংস, ডায়াগনস্টিক সেন্টার্স, এভরিথিং ইজ রিলেটেড। কিন্তু কোথাও সামান্য একটা ভুলের জন্য কিন্তু, যেমন আমি বললাম যে বাচ্চা যে অ্যানেস্থেসিয়াতে মারা গেল আপনার যে হত্যা করতে, এগুলি ফাইন্ড আউট হলো পরে যে দিস ইজ ডিউ টু দ্য ড্রাগ, যে হ্যালোথেনটা ব্যবহার হতো সেইটা ছিল ফল্টি, ইন্ডিয়ার থেকে চোরাই পথে আসতো এবং ওই ড্রাগটা দিলে পরেই দেখা যেত বাচ্চার কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। ও মাই গড। ইয়ামিন, আপনি তো সংস্কারের সাথে জড়িত আছেন, এই ধরনের ক্লিনিকগুলো যাতে আইডেন্টিফাই করা যায়, তাদের কাজ যাতে বন্ধ করা যায় এবং যোগ্যতা না থাকলে কোনো ডাক্তার যাতে কাজ করতে না পারে বা এই ধরনের ক্লিনিক যাতে তাদের কার্যক্রম না করতে পারে, সেজন্য আপনারা কি কিছু করছেন? ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য বিভাগটা সংস্কারের জন্য কমিশন করা হয়েছে। তো সেই কমিশনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বা যে যারা এই জায়গায় খুবই এক্সপার্ট তাদেরকে রাখা হয়েছে। সো আমরা আশা করতেছি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু প্রত্যেকটা জায়গায় সংস্কার মনোযোগ দিচ্ছে এবং এই দীর্ঘদিন এই যে স্বাস্থ্য খাতে খুব বড় ধরনের একটা যে আমরা পরিবর্তনের আমরা আশা করতেছি, সেটা আমরা চাচ্ছি যে স্বাস্থ্য যে কমিশন যেটা করা হয়েছে সেটার মাধ্যমে সেটা উঠে আসুক। এবং আমরা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সরকারি হসপিটালে আমাদের প্রতিনিধি আছে, সমন্বয় সেল আছে, ছাত্র প্রতিনিধি আছে, তারাও এগুলা অবজার্ভ করতেছে। সো আমরা আশা করতেছি এই পরিবর্তনটা পাশাপাশি একদম হায়ার অথরিটি, আমরা একটা টপ টু লেভেল। হ্যাঁ, গতি কেমন আপনাদের কাজের? সর্বশেষ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে নির্দেশনা ছিল সেই অনুযায়ী বিগত 1 মাস থেকে খুব দ্রুত এই গতিটা অনেক বেশি বাড়ছে, আমরা সেটা মোটামুটি লক্ষ্য করছি বেশ। স্যার, আপনার কাছে একটুখানি আসতে চাই, আমি বলছিলাম যে বেসরকারির খবর আসে বেশি, এটা তো এই কারণেও হতে পারে যে আমাদের সরকারি মেডিকেলে যে সকল রোগীরা যান তারা তো আসলে খুবই সাধারণ, তারা তো আসলে কোথায় অবহেলা হয়েছে কোথায় ভুল হয়েছে সেটাও বুঝতে পারেন না, হয়তো নামে মাত্র মন সান্ত্বনার জন্য তারা হয়তো ওইখানে যান এবং ওইখানে ডাক্তারের সংখ্যা রোগীর তুলনায় যে অনেক কম সেটা তো আমরা বুঝতেই পারি, তাই ডাক্তাররা তো আসলে ওইরকম সময় দিতে পারেন না। কিন্তু ঢাকা মেডিকেলের মতো জায়গায়ও তো আমরা শুনি যে সিজারের পরে পেটের ভেতরে তুলা রেখে আসলে সেলাই করে দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাগুলোতে স্যার কিভাবে আসলে সম্ভব? প্রতিটা রোগীর প্রাণ তো আসলে এক একটা প্রাণ, কি করতে পারি স্যার? একমত, কিন্তু ধরেন ঢাকা মেডিকেল কলেজ সরকারি হাসপাতালগুলিতে এখনও আমি বলবো যে বাংলাদেশের সিংহভাগ কিন্তু সরকারি হাসপাতালগুলি চিকিৎসা গরিব মানুষের জন্য, সরকারি চিকিৎসা সেই সংখ্যাই তো আমাদের বেশি। জি, এবং আপনার সেখানে যে ভুলগুলি হচ্ছে এটা ওয়ান অফ দ্য রিজন হলো, আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে গাইনি ওয়ার্ডে যান সেখানে একটা বেডে একজন থাকার কথা, there are 4 patients, আমি গেছি স্যার, 4 জন পেশেন্ট, হাঁটার জায়গা নেই, মাটিতে পেশেন্ট, হ্যাঁ, বারান্দায় পেশেন্ট। খাওয়া কিন্তু ধরেন আমাদের ওখানে 1400 পেশেন্টের জন্য প্রতিদিন খাওয়া বরাদ্দ আছে, আপনার মনে করেন 3000 পেশেন্ট অথবা 4000 পেশেন্ট, তাদের খাওয়া কিন্তু দেওয়া হচ্ছে। ঔষধ 1400 পেশেন্টের জন্য বরাদ্দ, সেটা কিন্তু ম্যানেজ হচ্ছে 4000 পেশেন্ট প্রত্যেক দিন। সো অবহেলা কিন্তু প্রতিটা ক্ষেত্রে, শুধু ডাক্তারের জায়গায় না, এক্স্যাক্টলি যে সিস্টার থাকার কথা, যে নার্স থাকার কথা সেটা নাই। তো কাজেই কিন্তু তারপরেও গরিব মানুষের শেষ ভরসা কিন্তু সরকারি, আর কোথাও যাওয়ার জায়গা নেই। এক্স্যাক্টলি
তবে যেই কথাটা বললেন যে আমরা এই বেসরকারি হাসপাতালের ঘটনাগুলি কেন বেশি শুনি, বিকজ দে আর অফ দ্য অ্যাফ্লুয়েন্ট ক্লাসেস। যে অ্যাফ্লুয়েন্ট সে প্রতিবাদ করতে পারে, গরিব মানুষ তো প্রতিবাদ করতে পারে না, ওখানে ভুল হলে অনেক সে বুঝতেই পারে না, সে লট অফ মানে সে মানে যে জিনিসটা হচ্ছে ওইটা মেনে সে মেনেই চলে যাচ্ছে, সেজন্যই হয়তো সেগুলো আর শিরোনাম হয়ে ওঠে না আর কি। শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, একটু মানে নীতি নির্ধারণের জায়গায় কোনো চেঞ্জের কথা আপনারা ভাবছেন কিনা? যেমন বিএমডিসি কিন্তু জেল জরিমানা করার ক্ষমতা নেই, একটা পর্যায়ে গিয়ে হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা সার্টিফিকেট বাতিল করতে পারেন। সেই জায়গায় বিএমডিসি কে আরো বেশি শক্তিশালী বা তাদেরকে আরো ক্ষমতায়নের জায়গায় কি আপনারা কিছু ভাবছেন কিনা? এটা অবশ্যই দরকার, বিকজ বিএমডিসি কে আমার কাছে যেটা মনে হয় যে তারা অবশ্যই একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং তাদের নিজেদের ওই পাওয়ারটা দেওয়া দরকার যে তারা এটা সর্বোচ্চ তদন্ত করে এবং সর্বোচ্চ লেভেল তারা এটা জাস্টিফাই করে একটা রায় দিবে এবং সেই রায়টা যেন তারা একদম স্বচ্ছভাবে দিতে পারে। তাদের কোনো পলিটিক্যাল ইন্টারভেনশন বলেন কিংবা হচ্ছে কি অন্য কোনো পার্টি পাওয়ার এক্সারসাইজ করা, প্রেশারাইজ করা কিংবা হচ্ছে কি কোনো ব্রাইব দিয়ে বা ঘুষ দিয়ে কোনোভাবে তাদেরকে কনভিন্স করা বা এই ধরনের বিষয়গুলো যদি এড়ানো যায় তাহলে আমার কাছে মনে হয় কি যে এই জায়গায় আরেকটু স্বচ্ছতা আসবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। একজন ডাক্তার হিসেবে আপনার কাছে জানতে চাই, ডাক্তাররাও তো মাঝে মাঝে নিরুপায় হয়ে যান নিশ্চয়ই, আপনারা চাইলেও অনেক সময় আপনারা সঠিক সময় যতটুকু পরিচর্যা দরকার একজন রোগীকে দেওয়ার সেটি দিতে পারেন না। সেই জায়গায় আপনাদের দাবি কি থাকবে? এখানে একজন সংস্কারের জন্য যিনি আছেন তিনিও রয়েছেন তরুণ প্রজন্মের একজন, কিংবা দর্শক যারা দেখছেন হয়তো নীতি নির্ধারণের কেউ আজকে দর্শক হিসেবে আছেন, তাদের কাছে আপনি কি বলবেন? একজন ডাক্তার যাতে তার সর্বোচ্চ সেবাটুকু দিতে পারেন, সেজন্য ডাক্তারদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? নীতি নির্ধারকদের কাছে আপনার কি দাবি থাকবে? মানে প্রথম কথা হলো স্বাস্থ্য তো মানুষের অধিকার, এটা নিশ্চিত করা কিন্তু সরকারের দায়িত্ব। সেই জায়গায় কিন্তু আমাদের বিরাট একটা ডেফিসিয়েন্সি আছে। দি বাজেট অ্যালোকেটেড ফর আপনার হেলথ ইজ সো স্মল। দেখা যায় যে একটা মানুষের জন্য আপনার যে বাজেট বরাদ্দ থাকে সেটা দিয়ে সে হয়তো 2টা প্যারাসিটামল কিনতে পারে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেল। এইটা হলো বরাদ্দ 1 বছরের জন্য। তো সেইটা দিয়ে একটা ভালো স্বাস্থ্যসেবা আপনি কীভাবে দিবেন? সেজন্য প্রথম কথা হবে যে স্বাস্থ্যে বরাদ্দ বৃদ্ধি করতে হবে, এটা হলো নাম্বার 1। নাম্বার 2, নাম্বার অফ হসপিটালস। নাম্বার অফ হসপিটাল যেখানে আমরা সরকারি হাসপাতাল যেখানে গরিব মানুষ সেবা পায় সেটা বাড়াতে হবে। প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলি যেখানে আছে যাতে আমার টার্সিয়ারি হেলথ কেয়ারে আসতে না হয়, সেই জায়গার সেবাগুলিকে আরও বৃদ্ধি করতে হবে। মানুষ যেন রোগাক্রান্ত না হয়, আমি যদি প্রিভেন্ট করতে পারি তাইলে কিন্তু আমার অনেক জায়গায় আমার সাশ্রয় হয়ে যাবে। সেই জায়গায় আমরা কিন্তু জোর কম, আমাদের সেই জায়গায় আমাদের জোর দিতে হবে। আর স্বাস্থ্যসেবার জন্য চিকিৎসকদের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশে কিন্তু সেই পরিবেশটা বিদ্যমান না। সর্বক্ষেত্রে দেখা যায় যে কারণেই রোগীর ক্ষতি হোক অথবা মারা যাক দায়ী হয় আপনার চিকিৎসক। সেই জায়গাটা ঠিকটা আমি মনে করি সেই জায়গায় আমাদের অ্যাড্রেস করা দরকার। একদম, অনেক ধন্যবাদ। এখানে আরেকটা বিষয় যদি আমি অ্যাড করি, সেটা হচ্ছে একটা জিনিস অবাক লাগে, আপনি একটু একটা এক্সাম্পল দিয়েছিলেন যে অনেকটা এরকম যে হাজমের আমলে যখন কোনো ভুল চিকিৎসা হইতো কিংবা হচ্ছে কি ওই সময় দেখেন ওই সময় তো কোনো মিডিয়া ছিল না, সো ওই সময় যে ভুল চিকিৎসা হয় নাই সেটা আমরা কিভাবে বুঝবো? আমি সেই প্রশ্নটাই তুলেছিলাম যে তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই সময়ে যদি কোনো কারণে ভুল চিকিৎসা হয় কিংবা হচ্ছে গিয়ে অন্য কোনো কারণে দেখা যাচ্ছে অনেকগুলা মিডিয়া সেটা কভারেজ হয়ে যায় হুট করে, এবং সেটা প্রমাণ হওয়ার আগ পর্যন্ত সেই সময়টাও আমরা দিই না, যে আমরা ডিরেক্ট বলেই দিই যে এটা ভুল চিকিৎসা হয়েছে, ভুল চিকিৎসার কারণে মৃত্যুবরণ হয়েছে। আপনি একটা জিনিস খুব অদ্ভুত লাগে এখানে, একটা খুব ক্রিটিক্যাল একটা বিষয় যদি আমি আরেকটু অন্যভাবে চিন্তা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এখানে মিডিয়াকে কোনোভাবে অন্য কোনো দেশ প্যাট্রোনাইজ করতেছে কিনা, যে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের প্রতি ডাক্তারের প্রতি যে আস্থা সেই জায়গাটা তুলে নেওয়ার জন্য কিংবা হচ্ছে কি বাংলাদেশের মানুষ যাতে ইন্ডিয়ামুখী হয় কিংবা একদম সামান্য চিকিৎসার জন্য যাতে দ্রুত ইন্ডিয়া চলে যায়, সো এই ধরনের একটা ব্যাপার হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের চিন্তা করার বিষয়। তার চেয়ে বড় বিষয় হচ্ছে কি আপনি অবাক হবেন আমাদের বাংলাদেশের রোবোটিক যে চিকিৎসা যেটা সবচেয়ে বেশি উন্নত চিকিৎসা সেটা কেন বাংলাদেশে আনা হচ্ছে না?
থাকতে হবে। প্রশ্ন আসলে রয়ে যায়, কথা যত বাড়ে প্রশ্ন সমাধান খোঁজার থেকে প্রশ্নগুলো উঠে আসে, এবং প্রশ্ন ওঠাটাই মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো থাকুক, আবার কথা বলার জন্য অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের। সুশাসনের জন্য অন্যতম বৈশিষ্ট্য হলো নারী পুরুষ ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। এই সেবা পেতে জনগণের আর্থিক সামর্থ্য ভেদে মূল্য কম বেশি হতে পারে, কিন্তু গুরুত্ব ও মনোযোগ যেন হয় সমান, সেটি হোক আমাদের সকলের প্রার্থনা। ডাক্তাররা তাদের চিকিৎসা করার মতো একটি সুন্দর পরিবেশ পাক, সুযোগ পাক, এবং আমাদের রোগীরাও যেন সুস্বাস্থ্য নিশ্চিত হওয়ার জন্য সঠিক সেবাটি পায়, সেই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি প্রিয় দর্শক। আবার দেখা হবে, আবার কথা হবে।